এই ছোট জীবনে অনেক সিনেমা দেখেছি, কিন্তু খুব কম সিনেমাই এমন সহজ গল্প দিয়ে আমার হৃদয় ছুঁয়ে গেছে যা চিরকাল মনে রাখা যায়। আজ আমি আপনাদের ইসলামী সংস্কৃতির সাথে মিশে থাকা একটি সুন্দর প্রেমের গল্প শোনাব। আপনারা দেখবেন যে ভিডিওটি শেষ করার পর আপনার মন এক প্রশান্তিতে ভরে উঠবে। তো আজকের গল্পটি একটি ইন্দোনেশীয় সিনেমা আসসালামু আলাইকুম বেইজিং নিয়ে। আর হ্যাঁ, এই গল্পের সাথে আমার নিজের জীবনেরও কিছু অসাধারণ মিল আছে। এই চীন দেশটিও আমার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। গল্প শেষ হওয়ার পর আমি আপনাদের সেই কথাগুলো বলবো। তো চলুন শুরু করা যাক। গল্পটি শুরু হয় ইন্দোনেশিয়ার একটি শহর থেকে, যেখানে আসমা নামের একটি মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু বিয়ের মাত্র কয়েকদিন আগেই সে জানতে পারে যে তার হবু বরের অনিতা নামের একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। এমনকি অনিতার গর্ভে তার হবু বরের সন্তানও বেড়ে উঠছিল। এসব শুনে আসমা আর নিজেকে সামলাতে পারে না। সে এটা মেনে নিতে পারছিল না যে যেখানে সে আল্লাহর ভয়ে নিজেকে সব গুনাহ থেকে দূরে রেখেছে, সেখানে তার হবু বর কিভাবে এমন নোংরা কাজ করতে পারে। তাই সে তার বিয়ে ভেঙে দেয়। এখন এই মানসিক আঘাত এবং কষ্ট থেকে মুক্তি পেতে তার পরিবার আসমাকে বেইজিংয়ে তার বান্ধবী সেকারের কাছে পাঠায়। আসমা বেইজিং পৌঁছলে সেকার এবং তার স্বামী রেদওয়ান বিমানবন্দরের বাইরে তার জন্য অপেক্ষা করছিলেন। আসমাকে সেখানে দেখে তারা খুব খুশি হন। তারা তাকে গ্রহণ করেন এবং সরাসরি তার জন্য ব্যবস্থা করা একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যান। পরের দিন সকালে আসমা বেইজিংয়ে ইন্দোনেশীয় সংবাদদাতার অফিসে যায়। আসলে তার বান্ধবী সেকারই সেখানে তার জন্য একটি চাকুরির ব্যবস্থা করে রেখেছিল। পুরনো পরিচিত হওয়ায় সেখানকার বস আসমাকে চীনের পরিস্থিতি এবং মুসলমানদের জীবনযাত্রার ওপর একটি ডকুমেন্টারি লেখার কাজ দেন। আসমা সেই ডকুমেন্টারির শিরোনাম দেয় আসসালামু আলাইকুম বেইজিং। বেইজিং ঘোরার সময় তথ্য সংগ্রহের জন্য সেকার আসমার জন্য একজন গাইডের ব্যবস্থা করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কারণে প্রথম দিন গাইড আসমাকে নিতে আসতে পারেনি। আসমা আর দেরি করতে চায় না, তাই সে একাই বেইজিং শহর ঘুরতে বেরোয়। কিন্তু বাসে ওঠার পর আসমা বিভ্রান্ত হয়ে যায় যে তাকে কোন স্টেশনে নামতে হবে। এখানেই জংওয়েন নামের এক স্থানীয় চীনা যুবক আসমাকে সাহায্য করে। সেদিন তাদের খুব বেশি কথা হয়নি, তবে ওয়েন ধরে নেয় আসমার নাম আশিমা, কারণ আশিমা ছিল চীনের একজন বিপ্লবী নারীর নাম। যাই হোক, ওয়েন আসমাকে একটি বই উপহার দিয়ে তার আগের স্টেশনে নেমে যায়। তবে সে আসমাকে কথা দেয় যে একদিন সে তাকে এই চীনা বইটি পড়ে শোনাবে। রাতে আসমা তার বান্ধবী সেকারকে ওয়েনের কথা বলে। তারা খুব মজা করে। সেকার এমনকি ওয়েনের সাথে আসমার বিয়েও দিতে চায়। যাই হোক, পরের দিন আসমা তার বান্ধবীর সাথে ঘুরে বেড়ায় এবং ডকুমেন্টারির জন্য লিখতে শুরু করে। সে লেখে, আমি ভেবেছিলাম এই ফর্সা চীনাদের মাঝে আমাকে হয়তো কোনো পিচ রঙের এলিয়েনের মতো দেখাবে, কিন্তু না, চীনারা শুধু উন্নতই নয়, তারা অত্যন্ত সভ্য একটি জাতি। যদিও এই দেশে ইসলাম সংখ্যালঘু, তবে তারা সবাই ইসলামকে খুব ভালো করে জানে। তারা মক্কা, মদিনা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত পবিত্র মনে করে। আর এই দেশে শুধু আমি আর আমার বান্ধবী হিজাব পরি না, আরও অনেক মুসলিম এখানে বসবাস করে। পরের দিন সে এই লেখাগুলো খসড়া হিসেবে তার বসের কাছে জমা দেয়। তার বস লেখাগুলো খুব পছন্দ করেন, তাই বস সেদিন আসমাকে বেইজিং ঘোরার জন্য একজন গাইডের ব্যবস্থা করে দেন। এখন আসমার সাথে তার গাইড সানির দেখা হয়। আসমা সানিকে বলে যে আজ সে চীনের মহাপ্রাচীর দেখতে চায়। সানি তাকে সেই বিশাল মহাপ্রাচীর দেখাতে নিয়ে যায়। সানি তাকে বলে যে এই ৬,৪০০ কিলোমিটার দীর্ঘ প্রাচীরের প্রতিটি ইটের সাথে হাজার হাজার শ্রমিকের রক্ত, ঘাম এবং কঠোর পরিশ্রম মিশে আছে। তুমি কি জানো আসমা, চীনা ঐতিহ্য অনুযায়ী কেউ যদি পায়ে হেঁটে এই মহাপ্রাচীর পার হতে পারে, তবে তাকে একজন মহান মানুষ হিসেবে গণ্য করা হয়। রাতে আসমা আবার তার খসড়া লিখতে বসে। সে লেখে, এই ৬,৪০০ কিলোমিটার দীর্ঘ মহাপ্রাচীর চীনের প্রাচীনতম স্থাপত্য। এর প্রতিটি অংশ হাজার বছরের গৌরবময় কিংবদন্তিতে ভরপুর। যে প্রাচীর চীনকে হাজার হাজার যুদ্ধ থেকে রক্ষা করেছে। লক্ষ লক্ষ সৈন্যের রক্তে ভেজা এই প্রাচীর আজও বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম স্থাপত্য হিসেবে সগৌরবে দাঁড়িয়ে আছে। পরের দিন আসমা আবার সানির সাথে চীনা মুসলমানদের সাক্ষাৎকার নিতে বেরোয়। আজকের খসড়ায় সে লেখে, ৭ম শতকে সিল্ক রোডের মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে চীনে ইসলামের আগমন ঘটে। এই দেশে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। ইসলাম এখানকার ৫টি সরকারি স্বীকৃত ধর্মের একটি। এই দেশে ২ কোটি এবং এই শহরে ২.৫ লক্ষ মুসলিম বাস করে, যাদের মধ্যে আমিও একটি। সবকিছু ভালোই চলছিল, কিন্তু একদিন সানি না আসায় আসমা আবার একাই বেরোয়।
কিন্তু হঠাৎ পথিমধ্যে আসমার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়, তার সামনের সব কিছু ঝাপসা হয়ে আসতে থাকে। সেদিন কোনো মতে বাড়ি ফেরার পর তার বান্ধবী বলে, আমি কি বসকে বলে তোমার জন্য 7 দিনের ছুটির ব্যবস্থা করব? আসমা না করে দেয়, আমি আমার পাঠকদের হতাশ করতে চাই না, আমি কাল আবার বেরোব। রাত হলে আসমা তার এশার নামাজে বলে, শুক্রিয়া আল্লাহ, আমাকে আরও একটি দিন দেওয়ার জন্য। এখন সকাল হয়েছে এবং আসমা আবার তথ্য সংগ্রহে বেরোয়। আজ তার গাইড সানির পরিবর্তে জং ওয়েন আসে। আসমা অবাক হয়ে বলে, আপনি এখানে? সানি কোথায়? ওয়েন বলে, সানির মা অসুস্থ, তাই সে তার কাছে গেছে, আর আমি সানির একই কোম্পানিতে ট্যুর গাইড হিসেবে কাজ করি। এরপর সে আসমাকে সেখানকার মসজিদ দেখায় এবং বলে, এই মসজিদটি 996 খ্রিস্টাব্দে নির্মিত। বেশিরভাগ প্রাচীন মসজিদের মতো এটিও 1000 বছর ধরে সগৌরবে দাঁড়িয়ে আছে। এখানকার আরবি লিপিগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের, যা বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশ থেকে এখানে আনা হয়েছিল। এখানে নামাজের সময় নির্ধারণের জন্য একটি প্রাচীন সূর্য ঘড়ি রয়েছে। এখন আসমা এবং ওয়েন অনেক কথা বলে। রাতে বাড়ি ফেরার পর আসমা এই সব কিছু তার খসড়ায় লেখে। পরের দিন তারা দুজনে আবার ঘুরতে বেরোয়। সেখানে ওয়েন বলে, আমি যে গ্রামে থাকি সেটি খুবই দরিদ্র এবং প্রত্যন্ত এক গ্রাম। শুনে আসমা জিজ্ঞেস করে, আপনার গ্রাম কোথায়? ওয়েন বলে, যদি তুমি আমার সাথে আমার গ্রামে যাও তাহলে আমি তোমাকে বলবো। আসমা বলে, ইনশাআল্লাহ। আসমার কথা শুনে ওয়েন বলে, এই শব্দটি আরও একবার বলো, তোমার মুখে শুনতে খুব সুন্দর লেগেছে। এরপর বাসে বসে ওয়েন আসমাকে দেওয়া সেই বই থেকে গল্প শোনায়, যেখানে ইউনান প্রদেশের আশিমা নামের সেই বিপ্লবী নারীর কাহিনী রয়েছে। ওয়েন আসমাকে আশিমা নামেই ডাকে। রাতে বাড়ি ফিরে আসমা তার বান্ধবীকে বলে যে ওয়েন আগামী সপ্তাহে তাকে ইউনানে আশিমার মূর্তি দেখাতে নিয়ে যাবে। আসমার কথা শুনে সেকার বেশ খুশি হয়, তবে সে বুঝতে পারে যে আসমা ধীরে ধীরে ওয়েনের প্রেমে পড়ছে। তাই সে আসমাকে বলে, তুমি যাই করো নিশ্চিত করো যেন সে একজন মুসলিম হয়। ঠিক তখনই দরজার বেল বেজে ওঠে। আসমা দরজা খুলতেই দেখে দেওয়াক, সেই ছেলেটি যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। ছেলেটিকে দেখে সেকার দ্রুত আসমাকে ঘরের ভিতরে নিয়ে আসে। সে জিজ্ঞেস করে, সে এখানে কেন এসেছে? এমন চরিত্রহীন ছেলেকে আর সুযোগ দিও না বলছি, ওয়েন তোমার জন্য পারফেক্ট। কিন্তু আসমা বলে, ভেবে দেখো সেকার, জাকার্তা থেকে বেইজিং অনেক দূর, এটা হবে না। রেদওয়ানকে সুযোগ দেওয়া হয়তো ভালো। সেকারের পরামর্শ উপেক্ষা করে সে রাতে দেওয়াকের সাথে দেখা করে। সেখানে দেওয়াক তার কাছে ক্ষমা চায়। সে তার স্ত্রী অনিতা এবং সন্তান ছেড়ে আসমাকে বিয়ে করতে চায়, কিন্তু এসব শুনে আসমা আবার কঠোর হয়। সে বুঝতে পারে যে দেওয়াক সম্ভবত তার জন্য নয়। আসমা দেওয়াককে ছেড়ে চলে আসে। পরের দিন সকালে সে আবার ওয়েনের সাথে দেখা করে, কারণ তাদের আজ টেম্পল অফ হেভেন পরিদর্শন করার কথা ছিল। কিন্তু দেওয়াক এখানেও আসমাকে অনুসরণ করে। সে বলে, চলো আমি তোমাদের নামিয়ে দিই, তোমরা কোথায় যাচ্ছ? আসমা তাকে উপেক্ষা করে চলে যেতে চায়, কিন্তু ওয়েন বলে, চলো ওর গাড়িতেই যাই। এখানে আসমা, ওয়েন এবং দেওয়াক একসাথে গাড়িতে ভ্রমণ করে, কিন্তু পথে ওয়েনের প্রতি ঈর্ষা থেকে দেওয়াক আসমার সাথে তার সম্পর্কর কথা বলতে থাকে, কিভাবে তাদের বিয়ে ঠিক হয়েছিল এবং দেশে থাকাকালীন তারা কোথায় কোথায় ঘুরেছিল। সে এসব বলে যাতে ওয়েন আসমাকে ছেড়ে চলে যায়। তবে শীঘ্রই তারা টেম্পল অফ হেভেন পৌঁছায়। এখানেও আসমা দেওয়াককে এড়িয়ে ওয়েনের কাছাকাছি থাকার সর্বোচ্চ চেষ্টা করে। এসব দেখে দেওয়াক রাগে লাল হয়ে যাচ্ছিল। এখানে ওয়েন মন্দিরটি নিয়ে কথা বলে। সে বলে, এই বর্গাকার মন্দিরটি পৃথিবীকে এবং ওই বৃত্তাকারটি টেম্পল অফ হেভেনকে প্রতিনিধিত্ব করে। আসলে স্বর্গ নরক সব এই পৃথিবীতেই, আমাদের শুধু অনুভব করতে হবে। এবার দেওয়াক ওয়েনের ওপর চড়াও হয়। সে বলে, তুমি এসব অর্থহীন কথা কেন বলছো? তুমি কোন ধর্মের? ওয়েন বলে, এর মধ্যে ধর্ম আনছেন কেন? এটি একটি ঐতিহাসিক স্থান, আমি শুধু এর বর্ণনা দিচ্ছিলাম। তবে আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করলেও ধর্ম নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এরপর তারা সবাই খেতে বসে। এদিকে পরের দিন অফিসে দেবাক আসমার জন্য একতোড়া ফুল পাঠায়। সে লেখে, আসমা, আমি জানি তুমি আমার ওপর রেগে আছো। আমাকে মেনে নিতে তোমার অনেক সময় লাগবে, তাই আমি ইন্দোনেশিয়ায় ফিরে যাচ্ছি। এই কথাগুলোর মাঝেই অফিসে আসমা সেই মাথা ব্যথার কারণে হঠাৎ আবার জ্ঞান হারায়। সেকার দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে ডাক্তার জানান যে আসমার মস্তিষ্কে গুরুতর সমস্যা আছে। তার যে কোনো সময় স্ট্রোক হতে পারে এবং এমনকি সে অন্ধও হয়ে যেতে পারে। সেকারের সামনে সব কিছু অন্ধকার মনে হতে থাকে। তার প্রিয় বান্ধবীর এমন অবস্থা সেকারকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়, আর আসমা সেকারের মুখ দেখে বুঝতে পারে যে তার কোনো ভয়াবহ রোগ হয়েছে। এদিকে পরের দিন আসমার সাথে দেখা না হওয়ায় ওয়েন আসমার অফিসে ছুটে আসে। সেখানে সেকার ওয়েনকে একটি চিঠি দিয়ে বলে, আসমা তোমাকে এটা দিতে বলেছে। ওয়েন কাঁপা হাতে চিঠিটি খোলে। তাতে আসমা লিখেছে, দুঃখিত ওয়েন, আমি তোমার সাথে ইউনানে যেতে পারলাম না, কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই আমাকে ইন্দোনেশিয়ায় ফিরতে হবে। হয়তো আমি আবার ফিরে আসব, আর সেদিন আমি অবশ্যই তোমার সাথে আশিমার সেই মূর্তি দেখতে যাব। সেই মূর্তি কি ততদিন সেখানে থাকবে ওয়েন? দয়া করে ওটা আমার জন্য আগলে রেখো। ইতি
আসমা। ইন্দোনেশিয়ায় ফিরে আসমা পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়ে। সে জানতে পারে সে এপিএস বা অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোমে ভুগছে। এটি এমন এক রোগ যেখানে শরীরে রক্ত জমাট বেঁধে যায়। যদি রক্ত মস্তিষ্কে বা চোখের কাছে জমাট বাঁধে তবে তার স্ট্রোক হতে পারে বা সে চিরতরে অন্ধ হয়ে যেতে পারে। অসহায় আসমা যেন হাল ছেড়ে দেয়। তার ডকুমেন্টারির খসড়া লেখাগুলো অসমাপ্ত থেকে যায়। ইতিমধ্যে আসমার শরীরের বিভিন্ন অংশ অবশ হতে শুরু করেছে। সে আর হাঁটতে পারে না। তার দিনরাত কাটে বিছানায়। একদিন ওয়েন আসমাকে একটি ইমেল পাঠায়। সে বলে, আসমা, আমি আজ আবার নিউজি মসজিদে গিয়েছিলাম। তুমি এখানে থাকলে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতাম। তবে ভাগ্যক্রমে এখানকার একজন ইমাম আমাকে সে সম্পর্কে বলেছেন। এটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মুসাব ইবনে উমাইর সম্পর্কে, যিনি আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য তার জীবনের সমস্ত বিলাসিতা ও সম্পদ ত্যাগ করেছিলেন। তিনি তার বন্ধু হয়েছিলেন। আমি আশা করি তোমার সমস্যা খুব শিগগিরই শেষ হবে এবং আমরা অল্প সময়ের মধ্যেই একসাথে আসিমার মূর্তি দেখতে যাব। ইতি ওয়েন। ওয়েনের স্মৃতিতে উজ্জীবিত হয়ে আসমা সেখানে থাকা রোগীদের আসিমা নামের সেই মেয়ের গল্পটি শোনায়। সে বলে যে ইউনানের এক গ্রামে আসিমা নামে খুব সুন্দর একটি মেয়ে ছিল এবং একই গ্রামের আহে নামে এক সাধারণ ছেলে তাকে ভালোবাসত। কিন্তু গ্রামের প্রধানের ছেলে আসিহেও আসিমাকে ভালোবাসত। যখন সে আসিমা আর আহের সম্পর্কের কথা জানতে পারে তখন সে আসিমাকে অপহরণ করে। সে পুরো গ্রাম পুড়িয়ে দেয় এবং সবাইকে মেরে ফেলে। কিন্তু একটি আলোর ঝলকানি আসে এবং সেদিন আসিমাকে একটি বিশাল পাথরের মূর্তিতে পরিণত করে দেয়। যদিও আসিহে তাকে ভুলে চলে গিয়েছিল, কিন্তু আহে প্রতিদিন আসিমার মূর্তির সামনে আসত। সে প্রতিদিন আসিমার সাথে অনেক কথা বলত, কিন্তু কোনো উত্তর পেত না। মৃত্যু পর্যন্ত আহে আসিমার কথা শুনতে চেয়েছিল, কিন্তু না, সেই কেবল প্রতিধ্বনি শুনতে পেত। অবশেষে একদিন আহে সেই মূর্তির কাছেই মারা যায়, কারণ আহে তার সর্বস্ব দিয়ে আসিমাকে ভালোবাসত। এদিকে আসমা এখন কিছুটা সুস্থ। সে দাঁড়াতে পারে এবং তার বান্ধবী চীন থেকে তাকে দেখতে আসে। সে আসমাকে ওয়েনের পাঠানো একটি চিঠি দেয়। ওয়েন লিখেছিল, আমি প্রতিদিন তোমাকে খুব মিস করি আসিমাস। এই অসুস্থতার মাঝেও আসমা বেঁচে থাকার এক আশা খুঁজে পায়। সে সেকারকে জিজ্ঞেস করে, তুমি তাকে বলনি তো যে আমি অসুস্থ? সেকার বলে, না, আমি তাকে কিছু বলিনি। এই কথোপকথনের মাঝে রেদওয়ানের স্ত্রী তার সন্তানকে নিয়ে আসমার সাথে দেখা করতে আসে। সে আসমাকে বলে, আমার স্বামী শুধু তোমাকেই ভালোবাসে। এখন আমার কি করা উচিত? আসমা তাকে বুঝিয়ে বলে, দেখো, রেদওয়ানকে বোঝাও, আর আমার অবস্থা এখন তোমার চেয়েও অনেক খারাপ। সে কখনোই আমার সাথে থাকতে পারবে না। আমি কখনোই মা হতে পারব না। আর হ্যাঁ, তোমার সন্তানের যত্ন নিও। তবে তাদের কথা বলার সময় সেকার ঘরের ভেতরে আসমা এবং ওয়েনের ইমেইলগুলো দেখে ফেলে। সেকার নিশ্চিত হয় যে ওয়েন আসমাকে প্রচণ্ড ভালোবাসে। তাই ওয়েনের ভালোবাসা পরীক্ষা করতে সেকার তাকে বলে, তুমি কি আমার সাথে দেখা করতে ইন্দোনেশিয়ায় আসতে পারবে? সে তার স্বামী রেদওয়ানের ঠিকানা দেয় এবং তাকে তার সাথে এখানে আসতে বলে। এখন আনিতা বাড়ি ফিরে দেওয়াককে জানায় যে আসমা এতই অসুস্থ যে সে কখনোই মা হতে পারবে না। কিন্তু দেওয়াক তার কথা মোটেও বিশ্বাস করে না। এদিকে আজ চীন থেকে সেকারের স্বামীর আসার কথা, আর সেকার জানে ওয়েন তার সাথেই আসবে। তাই আসমাকে অবাক করে দিতে সে তাকে সাজাতে শুরু করে। কিছুক্ষণ পরে সেকারের স্বামী এবং ওয়েন তাদের বাড়িতে পৌঁছান। আসমা যাতে তাদের দেখতে পারে সেজন্য সেকার তাকে পাশের ঘরে রাখে, কিন্তু কাবাবে হাড্ডির মতো দেবাকও এখানে হাজির হয়। সে দেখতে এসেছিল আসমা আসলে অসুস্থ কিনা। কিন্তু দিনটি ছিল অত্যন্ত করুণ, কারণ ততক্ষণে পাশের ঘরে থাকা আসমার মাথায় আবার তীব্র ব্যথা শুরু হয়। তার চোখের সামনে সব কিছু অন্ধকার হতে শুরু করে। ঠিক তখনই সেকার সেখানে দৌড়ে যায় এবং দ্রুত তাদের আসমার কাছে নিয়ে আসে। আর হায়, ওয়েন এত পথ পাড়ি দিয়ে তার কাছে এলেও আসমা আর তাকে দেখতে পাচ্ছিল না। সে ওয়েনের কাছে যায় এবং প্রথমবারের মতো তাকে স্পর্শ করে। তার চোখ, মুখ আর নাক ছুঁয়ে দেখে। তার মন ডুকরে কেঁদে ওঠে তাকে আরও একবার দেখার জন্য, যদিও তা কেবল আত্মা দিয়ে। কিন্তু ঠিক তখনই আসমা জ্ঞান হারায়। আসমাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এখানে সুসময়ের বন্ধুর মতো দেবাক আসমাকে ফেলে রেখে তার দায়িত্ব ওয়েনের উপর চাপিয়ে দিয়ে পালিয়ে যায়। এখন আসমা পুরোপুরি অচেতন। ডাক্তাররাও জানেন না কখন তার জ্ঞান ফিরবে। কিন্তু ওয়েন দেবাকের মতো কোনো ভীরু ছেলে নয়। সে ছায়ার মতো আসমার পাশে থাকে এবং তার সেবা করে। সে প্রতিদিন তাকে ইউনানের আসিমার গল্প শোনায়। সে তার পাশে বসে দিন রাত পার করে দেয়। এই অসুস্থতার মাঝে সে আসমার মাকে বলে, আমি আসিমাকে বিয়ে করতে চাই। আমি তার সব দায়িত্ব নিতে চাই, ইনশাল্লাহ। ওয়েনের মুখে ইনশাল্লাহ শুনে আসমার মা অবাক হয়ে তার দিকে তাকায়। ওয়েন বলে,
হ্যাঁ, আমি বলেছি, তোমার মেয়েই আমাকে এই আলোর পথে নিয়ে এসেছে। তার কারণেই আমি সত্য পথের আলোয় আলোকিত হয়েছি। আমি ইসলামের ছায়াতলে এসেছি, আর এখন আমি আসমার সাথে ছায়ার মতো থাকতে চাই। আমি তার চোখের আলো হতে চাই। ওয়েন আল্লাহর হেদায়েত লাভ করে। এদিকে আল্লাহর রহমতে আসমাও কিছুটা সুস্থ হতে শুরু করে। ডাক্তাররা বলেন যে আসমার শুরুতে চোখের সমস্যা ছিল, কিন্তু এই স্ট্রোকে তার চোখ রক্ষা পেয়েছে। কিন্তু সে কথা বলার শক্তি হারিয়েছে। সে আর কোনোদিন কথা বলতে পারবে না। যাই হোক, কথা বলার শক্তি না থাকলেও আসমা এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। একদিন সেকারকে লিখছিল যে সে ওয়েনের এই আবেগীয় ভালোবাসা মোটেও বিশ্বাস করে না। আসমা ভাবে সে ওয়েনকে কখনোই কিছু দিতে পারবে না। তার ভয় হয় যে ওয়েন হয়তো তাকে দয়া করছে, হয়তো কয়েকদিন পর ওয়েন তাকে ছেড়ে চলে যাবে। কিন্তু ওয়েন আসমার হাত থেকে এই লেখা সম্বলিত কাগজটি নিয়ে নেয়। সে সব কিছু পড়ে এবং আসমাকে বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, তোমার মতো আমিও ভয় পাই। আমি এটা ভেবে ভয় পাই যে আমি কি এমন একজন মানুষ হতে পারব যে তোমাকে সুখের ঠিকানায় এবং জান্নাতের পথে নিয়ে যেতে পারবে। নিখুঁত ভালোবাসার জন্য নিখুঁত শরীরের প্রয়োজন নেই। তুমিই কি বলনি যে জন্ম, মৃত্যু আর বিয়ে আল্লাহর দরবারে সঁপে দিলে মানুষের জীবন খুব সহজ হয়ে যায়? আমিও তাই করেছি। আর জানো, আমি যখন জীবনে প্রথমবার কালিমা শাহাদাত পাঠ করেছিলাম, তখন তোমার কথা খুব মনে পড়ছিল। আসিমা, তুমিই আমার জন্য সেই হেদায়েতের উসিলা। তুমিই আমার বাতিঘর। আমি তোমাকে বিয়ে করতে চাই আসিমা। তুমি কি আমার সাথে জান্নাতের পথে যেতে চাও? সম্ভবত আসমার হৃদয়ে ঠিক এমন কাউকেই সে চেয়েছিল। হয়তো আসমার ধৈর্য আর পবিত্রতার পুরস্কার হিসেবেই আল্লাহ ওয়েনকে তার জীবনে পাঠিয়েছেন। এখন আসমাও কানতে কানতে সম্মতিতে মাথা নাড়ায়। কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে সম্পন্ন হয়। এখন কথা অনুযায়ী ওয়েন আসিমাকে চীনে ফিরিয়ে নিয়ে যায়। সেখানে সে আসমাকে তার পরিবারের সাথে পরিচয় করায়। ওয়েন এতিম ছিল, সে তার চাচা চাচির কাছে বড় হয়েছে। সে তার চাচা চাচির সাথেও হেদায়েতের আলো, ইসলাম শেয়ার করেছে। তারাও এখন মুসলিম। এখন আসমা ইমেলের মাধ্যমে তার মাকে জানায় যে ওয়েনের চাচা একজন অনেক বড় আয়ুর্বেদিক ডাক্তার। তিনি তাকে দিনে 3 বার খাবার জন্য একটি প্রাকৃতিক ওষুধ দেন, আর সেই ওষুধ খেয়ে গত 5 মাস ধরে তার কোনো মাথা ব্যথা নেই। সে এখন অনেক বেশি সুস্থ। এদিকে ওয়েন এখন তাকে আশিপার সেই মূর্তি দেখাতে নিয়ে যায়, যেটি ছিল ইউনান প্রদেশের একটি অপ্রাকৃত পাহাড়ের আকৃতির মূর্তি। সেই মূর্তির সামনে গিয়ে ওয়েন আসিমাকে বলে, জীবনে যাই ঘটুক না কেন আসিমা, আমি এভাবেই তোমাকে ভালোবেসে যাব। এখন আসমা তার বোবা মুখ দিয়ে শব্দ করার চেষ্টা করে এবং হাত নেড়ে ওয়েনকে কিছু বোঝাতে চায়, কিন্তু ওয়েন আসমাকে থামিয়ে দেয় এবং বলে, আসমা, তুমি কি জানো, আহেও আসিমার মূর্তির সামনে এসে প্রতিদিন কথা বলত। সে কোনো উত্তর পেত না। আমিও তোমার কাছ থেকে কোনো উত্তর চাই না। আমি জানি তুমি কতখানি ভালোবাসো। তুমি আমার আসমা নও, তুমি হলে আমার আসিমা। ইতিমধ্যে আরও বেশ কয়েক মাস কেটে যায় এবং এরপর একদিন ওয়েন জানতে পারে যে আসমা এখন অন্তঃসত্ত্বা এবং আল্লাহর রহমতে তারা এখন খুব সুখে আছে। আর এরই সাথে আজকের গল্প শেষ হল। গল্পটি দেখলে কেবল আফসোসই হবে, কারণ এই পৃথিবীতে এমন ভালোবাসা খুঁজে পাওয়া সোনার হরিণের মতো। যাই হোক, এখন সংক্ষেপে আমার গল্প বলি। আমি নিজেও 2 বছর চীনে ছিলাম এবং আসমার এপিএসের মতো আমারও জিবিএস বা গুইলেন বারে সিন্ড্রোম নামের একটি রোগ হয়েছিল এবং আসমার মতোই আমার হাত পা অবশ হয়ে গিয়েছিল এবং আমি প্রায় 9 মাস মৃত্যুশয্যায় ছিলাম। আর হ্যাঁ, ওয়েনের মতো আমারও কেউ একজন ছিল, কিন্তু আমাদের শেষটা এত নাটকীয় ছিল না। দেশে আসার পরপরই আমি আমার ফোনটি হারিয়ে ফেলি, যেটা আমি চীন থেকে এনেছিলাম। আমি সব চীনা কন্ট্যাক্ট হারিয়ে ফেলি। আর অন্যান্য দেশের মতো তখন চীনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইমেল চলত না। এসব না চলার কারণে আমি সেই ব্যক্তির সাথে আর কখনোই যোগাযোগ করতে পারিনি। আমরা দুজনেই আমাদের জীবনের স্রোতে ভাসতে ভাসতে হারিয়ে গেছি। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।